ইতিহাসের সাক্ষী। 1979 সালের নভেম্বর মাস। ইরানে ইসলামী বিপ্লবের পর উগ্রপন্থী ছাত্ররা তেহরানের মার্কিন দূতাবাসে সব লোককে জিম্মি করেছে। 1980 সালের এপ্রিল মাসে জিম্মিদের উদ্ধারে পাঠানো হলো এক গোপন মার্কিন কমান্ডো দল, কিন্তু তারাও পড়ল বিপর্যয়ের মুখে। আজকের ইতিহাসের সাক্ষী সেই ঘটনা নিয়ে পরিবেশন করছি আমি মোয়াজ্জেম হোসেন। জিমি কার্টার তখন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায়, টেলিভিশনে সারাক্ষণ এই জিম্মি সংকটের খবর। The latest television pictures taken inside the embassy have provoked fresh concern in the United States. One New York mother gave vent to her feelings. President Carter, this is my plea to you as a mother to a father. জিম্মি সংকটের সুরাহা করতে না পারায় প্রেসিডেন্ট কার্টার তখন প্রচণ্ড সমালোচনার মুখে। তাঁর প্রশাসনের উপর চাপ বাড়ছে জিম্মিদের উদ্ধারে কিছু একটা করার জন্য। We were out training in the Breckenridge, Colorado area doing ski training or winter warfare training. আমরা তখন কলোরাডোর ব্রোকেনরিজ এলাকায় স্কি ট্রেনিং নিচ্ছি। এটি ছিল আমাদের শীতকালীন যুদ্ধের মহড়া। একদিন হঠাৎ করে আমরা একটা বার্তা পেলাম যে আমাদের অবিলম্বে ক্যাম্পে ফিরে যেতে হবে। মাইক ভাইনিং তখন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের স্টাফ সার্জেন্ট। ডেল্টা ফোর্স হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর এক গোপন কমান্ডো দল। জিম্মি সংকট শুরু হওয়ার পরই ডেল্টা ফোর্সকে প্রস্তুতি নিতে বলা হল। যে কোনো সময় তাদেরকে জিম্মি উদ্ধারে অভিযানে যেতে হতে পারে। কিন্তু শুরু থেকেই এই অভিযানের পরিকল্পনায় বড় সমস্যা হয়ে দাঁড়ালো একটা বিষয়: উদ্ধারকারী দল কিভাবে তেহরান পর্যন্ত যাবে। There was a lot of different options. It was the long range of the flight to get into Tehran. অনেক রকমের বিকল্প পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু সমস্যা একটাই: তেহরানের মার্কিন দূতাবাস পর্যন্ত পৌঁছাতে দরকার হবে খুবই দীর্ঘ এক ফ্লাইটের। সেটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। মার্কিন সামরিক বাহিনী শেষ পর্যন্ত খুবই দুঃসাহসিক এবং জটিল এক পরিকল্পনা নিল। মার্কিন কমান্ডো দল প্রথম ইরানের খুব দুর্গম কোনো মরুভূমিতে গিয়ে নামবে। তারা ব্যবহার করবে সামরিক পরিবহন বিমান C-130। এই পরিবহন বিমানে অতিরিক্ত জ্বালানিও বহন করে নিয়ে যাওয়া হবে। বিমানের সঙ্গে থাকবে আরও এক ঝাঁক হেলিকপ্টার। দুর্গম এই মরুঅঞ্চল থেকে তারা এরপর হেলিকপ্টারে তেহরানের কাছাকাছি আরেকটি মরুভূমিতে গিয়ে নামবে। সেখানে তারা একদিন লুকিয়ে থাকবে। On the next night, we would then get into some vehicles. পরের রাতে আমরা একটা গাড়িতে করে দূতাবাসের সীমানার দেয়াল পর্যন্ত যাব। সেটাই ছিল পরিকল্পনা। এরপর আমরা গাড়ি থেকে নেমে দেয়ালের সঙ্গে একটা মই লাগাবো। এই মইটা আমরা আগে থেকে তৈরি রাখব। তো এই মই বেয়ে দেয়ালের উপরে উঠে সেখান থেকে দড়ি ধরে ঝুলে আমরা দূতাবাসের ভেতরে নামব। এই ছিল পরিকল্পনা। এরপর একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয়াল ফুটো করা হবে। সেখান দিয়ে জিম্মিদের বের করে আনা হবে। পার্শ্ববর্তী এক স্টেডিয়ামে হেলিকপ্টারগুলি প্রস্তুত থাকবে। প্রথমে জিম্মিরা, পরে আমাদের কমান্ডো বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে উঠবে। এভাবেই আমরা পুরো পরিকল্পনাটি সাজিয়েছিলাম। প্রেসিডেন্ট কার্টার শেষ পর্যন্ত এই অভিযান শুরু করার সবুজ সংকেত দিলেন। 1980 সালের 24শে এপ্রিল রাতে ডেল্টা ফোর্সের অভিযান শুরু হল। 6টি বিশাল C-130 সামরিক পরিবহন বিমানে কমান্ডো দল আকাশে উড়ল। তাদের প্রথম গন্তব্য ইরানের দুর্গম এক মরুভূমি। কিন্তু ইরানের মরুভূমিতে নামার পরপরই তাদের অভিযান বিপদের মুখে পড়ল। What we noticed was that the road next to where we were going to land, which we thought would be an inactive road, there was a যেখানে আমাদের অবতরণ করার কথা তার কাছেই একটা রাস্তা আছে। আমাদের ধারণা ছিল রাস্তাটা পরিত্যক্ত, কেউ ব্যবহার করে না। কিন্তু নামার পর আমরা দেখলাম সেই রাস্তা দিয়ে ছুটে আসছে একটা গাড়ি। সেই গাড়ির জোড়া হেডলাইটের আলো দেখা যাচ্ছে। যখন গাড়িটা কাছে এলো আমরা দেখলাম এটা একটা বাস। সেই বাসের মধ্যে অনেক ইরানি পরিবার। আমরা তাদের জিম্মি করলাম। জিম্মি উদ্ধার করতে এসে এখন আমাদের উল্টো জিম্মি করতে হলো 45 জন ইরানিকে। Yeah, it was quickly thought that we would then, hide the bus, take the Iranians out of country. আমরা পরিকল্পনা করেছিলাম বাসটা
আমরা লুকিয়ে ফেলব। জিম্মি করা ইরানিদের ওমানে নিয়ে যাব। সেখান থেকে পরে তাদের আমরা ছেড়ে দেব, ইরানে ফেরত পাঠাবো। এই রাস্তাটার দুই পাশ বন্ধ করে দেওয়ার জন্য আমরা দুই প্রান্তে দুটি দল পাঠালাম। রাস্তার এক মাথায় পৌঁছে একটি দল দেখল আরও কিছু গাড়ি আসছে। একদম সামনের গাড়িটা ছিল একটা তেলের ট্যাঙ্কার। আমরা ধারণা করলাম এরা চুরি করে তেল পাচার করছে। তখন আমাদের দল ট্যাঙ্কারটা লক্ষ্য করে রকেট ছুড়ল। বিকট শব্দে ট্যাঙ্কারটা বিস্ফোরিত হল। এরপর বিরাট এক আগুনের কুণ্ডলী লাফ দিয়ে উঠল আকাশে। মনে হচ্ছিল যেন একটা আণবিক বোমার বিস্ফোরণ ঘটেছে। এত বড় একটা বিস্ফোরণ, তার সঙ্গে আকাশে আগুনের কুণ্ডলী, এই অভিযান ইরানিদের কাছে গোপন রাখা দুষ্কর হয়ে পড়ল। তবে সমস্যার এখানেই শেষ নয়। পরিবহন বিমানের সঙ্গে যেসব হেলিকপ্টার আসছিল, ধূলি ঝড়ের মধ্যে পড়ে সেগুলো একটু পেছনে পড়ে গেল। শেষ পর্যন্ত হেলিকপ্টারগুলো এসে পৌঁছালো, কিন্তু 8টি হেলিকপ্টারের মধ্যে 2টি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে গেল। So finally the helicopters are there, and now we're going to fill them up with fuel. And so while we were doing that, another শেষ পর্যন্ত হেলিকপ্টারগুলি সেখানে এসে পৌঁছালো। আমরা সেগুলিতে তেল ভরতে শুরু করলাম। আমরা যখন এই কাজ করছিলাম তখন আরেকটি হেলিকপ্টারে হাইড্রোলিক সমস্যা দেখা দিল। এই অভিযান সফল করার জন্য আমাদের কমপক্ষে 6টি হেলিকপ্টার দরকার ছিল। স্টেডিয়ামে জড়ো করা সবাইকে উদ্ধার করে নিয়ে আসার জন্য আমাদের 6টি হেলিকপ্টার লাগবেই, কিন্তু আমাদের এখন রইল 5টি হেলিকপ্টার। এগুলো দিয়ে আমাদের অভিযান শেষ করা সম্ভব নয়। এই সমস্যার কথা জানানো হল হোয়াইট হাউসকে। প্রেসিডেন্ট কার্টার তখন নির্দেশ দিলেন এই অভিযান আপাতত বন্ধ রাখার। কমান্ডো দলের সদস্যরা মরুভূমিতে তাদের অভিযানের সব নিশানা মুছে ফেলে পরিবহন বিমানে উঠে ফেরত যাওয়ার প্রস্তুতি নিলেন। তাদের পরিকল্পনা ছিল 48 ঘণ্টা পর তারা ফিরে এসে আবারও অভিযানের চেষ্টা চালাবেন। we get on the aircraft, but we had 2 helicopters behind us. The one helicopter, it had আমরা আমাদের বিমানে উঠলাম, কিন্তু পেছনে পড়ে রইল আমাদের 2টি হেলিকপ্টার। একটি হেলিকপ্টার আমাদের বিমানের সামনে থেকে সরে যাওয়ার জন্য টেক অফ করছিল, কিন্তু হেলিকপ্টারের বাতাসে মরুভূমি থেকে প্রচণ্ড ধুলার ঝড় উঠল। পাইলট তখন হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হেলিকপ্টারটি আমাদের বিমানের সামনে বাঁ পাশে বিধ্বস্ত হল। এরপরই প্রচণ্ড একটা বিস্ফোরণ ঘটল। তারপর আগুন ধরে গেল। তখন আমি ভাবছিলাম আমরা মরতে যাচ্ছি। আমার জীবনের শেষ মুহূর্ত হয়তো আমি দেখছি। আমি দরজা দিয়ে ঝাঁপ দিয়ে বিমান থেকে নামলাম। চারিদিকে তখন বিস্ফোরণের সঙ্গে ছড়িয়ে পড়া নানা জিনিস ছুটছে। বিমানের ভেতর আমাদের নানা অস্ত্র, গ্রেনেড, সেগুলোর বিস্ফোরণের শব্দ শুনছি আমি। বিমানের ভেতর একটা গ্রাউন্ড টু এয়ার মিসাইল ছিল, সেটাতে আগুন ধরে গেল। এরপর প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে সেটা বিমান ভেদ করে আকাশে ছুটে গেল। ওই বিস্ফোরণে মার্কিন কমান্ডো দলের 8 জন মারা গেলেন। কমান্ডো দলের বাকি সদস্যরা অন্য পরিবহন বিমানগুলোতে চড়ে আকাশে উঠলেন। জিম্মি উদ্ধারের মারাত্মক দুঃসাহসী অভিযানটি একটা গুলি ছোঁড়ার আগেই এভাবে বিপর্যয়ের মুখে পড়ল। ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত কমান্ডো সদস্যদের দেহ পড়ে রইল ইরানের দুর্গম এক মরুভূমিতে। Then we flew back to Camp Perry, Virginia, and President Jimmy Carter met each one of us. এরপর আমরা বিমানে করে ফিরে আসলাম ভার্জিনিয়ায় আমাদের ঘাঁটিতে। প্রেসিডেন্ট জিমি কার্টার আমাদের মিশনের সবার সঙ্গে সাক্ষাৎ করলেন। জিম্মিদের উদ্ধারে আমাদের চেষ্টা এবং সাহসিকতার জন্য আমাদের প্রশংসা করলেন। এই মিশন যে ব্যর্থ হল সেটার পুরো দায়িত্ব তিনিই নিলেন। Our rescue team knew, and I knew, that the operation was certain to be difficult, and it was certain to be dangerous. We were all convinced. আমাদের উদ্ধার অভিযান দল জানত, এবং আমি নিজেও জানতাম যে এটা কোনোভাবেই সহজ হবে না। এটা খুবই বিপজ্জনক এক অভিযান। তবে আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে একবার এই অভিযান শুরু হলে তা সফল হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। জিম্মিদের উদ্ধারে এই মিশনের সদস্যরা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ। এই চেষ্টা যে বিফল হল, সেই দায় আসলে কার? এজন্য তখন কাকে দায়ী করা হচ্ছিল?
I don't think that there was, you could point fingers at any one organization, one person that failed. আমার মনে হয় না I think it এই was a অভিযানের general ব্যর্থতার জন্য failure আপনি of our কোনো country. একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারেন। এটা ছিল পুরো দেশের, পুরো অভিযানের ব্যর্থতা। আমার মনে হয় ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর কলেবর কমিয়ে আনা হয়েছিল, অনেক কাটছাট করা হয়েছিল। এরকম অভিযান চালাতে গেলে যে বিশেষ বাহিনী, সাজ সরঞ্জাম, ভারী হেলিকপ্টার দরকার, তার অনেক কিছুই আসলে তখন আমাদের ছিল না। এই ব্যর্থ চেষ্টার পরের বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীগুলোকে ঢেলে সাজানো হয়। তেহরানের মার্কিন দূতাবাসের জিম্মিরা 444 দিন বন্দিদশায় থাকার পর মুক্তি পান পরের বছর। মাইক ভাইনিং মার্কিন সামরিক বাহিনী থেকে অবসরে যান 1999 সালে। এখন তিনি থাকেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক গ্রামে।